নমস্কার, ওয়েভস অব মিস্ট্রির রহস্য জগতে সবাইকে স্বাগতম। দুঃখিত এতদিন আপডেট না দিতে পারার জন্য। এবার থেকে সময়ে সময়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। সেই প্রাচীনকাল থেকেই বিশ্বব্রহ্মাণ্ডের খোঁজ করে আসছে আমাদের প্রাচীন মুনি ঋষিরা। ক্রমান্বয়ে জ্যোতিষবিদ, এখন মডার্ন সায়েন্স। আজ আমরা আধুনিক সমাজের বাসিন্দা। এত উন্নত প্রযুক্তির মাধ্যমেও আমরা শুধুমাত্র ব্রহ্মাণ্ড সম্পর্কে একটা অস্পষ্ট ধারণা তৈরি করতে পেরেছি। আমাদের এই মহান কৃতিত্ব, আমাদের এই দুর্লভ অর্জন বলতে পারো সুবিস্তীর্ণ স্থলভাগের একটি ক্ষুদ্র বালুকণার সমতুল্য। মানে আমাদের ধারণাটাও একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিস্তৃত, অবজার্ভেবল ইউনিভার্স। এরপরে কি যে আছে তা এখনো মানব সভ্যতার আয়ত্তের বাইরে। যাকে সেসব এখন থাক, গল্পের খাতিরে শুধু এটুকু জেনে রাখা দরকার, আমাদের প্রতিবেশী গ্যালাক্সি তথা এন্ড্রোমেটা ছায়াপথ 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূর থেকে 77 ডিগ্রি কোণ করে আমাদের দিকে ছুটে আসছে 110 কিমি প্রতি সেকেন্ড গতিবেগে, যা আজ থেকে 4 বিলিয়ন বছর পরে আমাদের আকাশগঙ্গার সঙ্গে মিলিত হবে। ওই বিরল দৃশ্য দেখার জন্য মানব সভ্যতা ততদিন টিকে থাকবে কিনা তাও চিন্তার বিষয়। চলুন এই বাঁধা ধরা জীবনকে ছেড়ে কিছুক্ষণের জন্য কল্পনার ডানা মেলে সুদূর ভবিষ্যৎ পাড়ি দিই। তবে যা যাক আজ থেকে 5 আরব বছর ভবিষ্যতে। আপনারা শুনছেন বাংলার এক অনন্য সাহিত্য নিবেদন, ওয়েভস অব মিস্ট্রি। ওয়েভস অব মিস্ট্রি নিবেদিত বিভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন আজকের গল্প, যদি ফিরে চাই। এই 5 বিলিয়ন বছরে আমূল পরিবর্তন হয়েছে পৃথিবী ও মানব সভ্যতার। প্রতিকূল পরিবেশেও শারীরিক পরিবর্তন ঘটিয়ে মানিয়ে নিতে শিখেছে মানুষ। আমাদের এই দুর্দশার জন্য দায়ী আমাদেরই পূর্বপুরুষেরা। ইতিহাসের পাতা উল্টালে বোঝা যায় মানুষই উন্নতির নেশায় নিজেদের অস্তিত্ব মেটাতে উদ্যত হয়েছিল। সৃষ্টিকর্তা প্রকৃতিকেই একটু একটু করে শেষের পথে ঠেলে দিয়েছে। আর তাই আজ আমরা এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে। এখন স্থলভাগের বেশিরভাগটাই মরুভূমি, তাই সমুদ্রের শুকিয়ে যাওয়া নিচু ভূমির ওপর বেশিরভাগ বসতি গড়ে উঠেছে। খুবই কম সংখ্যক গাছপালা অবশিষ্ট। প্রায় সব গাছই বিবর্তনের ধারাবাহিকতাকে আঁকড়ে ধরে নিজেদের প্রাণ রক্ষা করেছে। বাতাসে অক্সিজেনের ঘাটতি মেটাতে সমুদ্রের জলকে বিশ্লেষণ করে হাইড্রোজেন ও অক্সিজেনে ভেঙে ফেলা হচ্ছে, আর ওই হাইড্রোজেন জ্বালানি হিসাবেও ব্যবহার হচ্ছে। ইতিমধ্যেই মানুষ কৃত্রিম ওজোন স্তর তৈরি করে ফেলেছে, যা সবথেকে আশ্চর্য আবিষ্কারের মধ্যে অন্যতম। এছাড়াও চাঁদের বুকে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি, এখন আবার সময়ের বিপরীতে ফিরে যাওয়ার বিশেষ যন্ত্র নিয়ে গবেষণা হচ্ছে। আরও নানান বিস্ময়কর আবিষ্কার ক্রমাগত হয়েই চলেছে। এখন আকাশে 2টো সূর্য দেখা যায়। একটা তো আমাদের আদি নক্ষত্র সূর্য, আর একটা V-MEGA 700, যা এন্ড্রোমেডা গ্যালাক্সির অন্তর্গত নক্ষত্র। মিল্কোমেডা উৎপত্তির সময় ছিটকে সূর্যের কাছাকাছি চলে আসে। আর ইতিহাস ও প্রাচীন ভূগোলের পাতায় লেখা প্রক্সিমা সেন্টিউরি নামক তারা তথা সূর্যের সবথেকে কাছের নক্ষত্র ব্রহ্মাণ্ডের অতল গভীরে তলিয়ে গেছে। সূর্য সময়ের সাথে সাথে বৃহৎ লাল নক্ষত্রে পরিণত হয়েছে, আর সূর্য থেকে পৃথিবীর দূরত্বও বেড়েছে। হয়তো এই কারণেই পৃথিবীর অস্তিত্ব এখনও টিকে আছে। আমি আর আমার সহকর্মীরা বিভিন্ন গ্রহের জীবের অস্তিত্ব খুঁজে বেড়াই। এখন চাঁদের মাটিতে উপস্থিত লুনার বেস তথা চন্দ্র গবেষণা কেন্দ্রে কর্মরত। কাজ করতে করতে চেয়ারেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় একটা বিকট আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আওয়াজটা রেডিও সিগন্যালের, যেটা আসছে আকাশে ভেসে থাকা অজস্র তারাদের মাঝের কোনো একটা বিন্দু থেকে।
ডক্টর হেলার কম্পিউটারের সামনে বসে সুদূর থেকে আগত সিগন্যালগুলির ফ্রিকোয়েন্সি অ্যানালাইজ করছেন এবং লো ফ্রিকোয়েন্সি ও হাই ফ্রিকোয়েন্সির স্পেস স্পেকট্রয়েডের মাধ্যমে আলাদা করে বিশ্লেষণ করছেন। আমার দিকে ডক্টর হেলার একবার তাকালেন, তারপর একটু মুচকি হেসে বললেন, গুড মর্নিং ফ্লাকো, একবার এখানে এসো, সুসংবাদ আছে, শুনলে হকচকিত হবে, কথা দিলাম। কি সেই সুসংবাদ? আমরা KB201 থেকে সিগন্যাল পাচ্ছি। আমাদের অনুমান সত্যির দিকে এগোচ্ছে। যদি এটা সত্যি হয়, মানব সভ্যতার সব থেকে বড় আবিষ্কার হবে এটি। তা তোমার এই রেডিও সিগন্যাল কি বলছে মিস্টার হেলার? সেটাই বোঝার চেষ্টা করছি ফ্লাকো। আহা, ভালো কথা। তুমি ফ্রেশ হয়ে একবার কোর কমিউনিকেশন ল্যাবে যাও। রিজার্ভ অরবিটার থেকে তোমার জন্য কিছু বার্তা এসেছে। আচ্ছা, বেশ। ডক্টর হেলারের সঙ্গে সাময়িক কথাবার্তা শেষ করে লুনার বেসের একদম আলাদা একটি কক্ষে এলাম। পুরো কাছের বাইরের জগৎটায় যেন অসীম শান্তি বিরাজ করছে। চাঁদের গাঢ় নীলচে কালো আকাশে ভেসে আছে সূর্যের সবথেকে প্রিয় সন্তান পৃথিবী। আজ 3 বছর হয়ে গেল পৃথিবী থেকে চাঁদে এসেছি। এখন চাঁদের বুকের এই শহরের বাসিন্দা শুধু আমরাই না, চাঁদের উপরিপৃষ্ঠের প্রায় অর্ধেক অংশ জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় লুনার বেস, যেখানে জনবসতি ছাড়াও তৈরি হয়েছে ছোট বড় কলকারখানা, সোলার টেকনোলজিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গ্রিন হাউস টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে কৃত্রিম চাষের জমি, এছাড়াও ছোট বড় বেশ কিছু পরীক্ষাগার। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বাড়ায় চাঁদের পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এমনকি লুনার নর্থ এবং সাউথ পোল বরফে ঢাকা পড়েছে। বর্তমানে ওখানে উপস্থিত স্ট্যাকলেটর নামক পরীক্ষাগারে চাঁদের বুকে কৃত্রিম মেঘ তৈরির পরিকল্পনা চলছে, যা চাঁদের বায়ুমণ্ডলকে ঘিরে অবস্থান করবে। হাতঘড়িতে অ্যালার্মটা বাজতেই চমকে গেলাম। আসলে স্বচ্ছ কাঁচের বাইরে চাঁদের আকাশে ভেসে থাকা পৃথিবীর দিকে তাকিয়েছিলাম। খেয়াল পড়ল আমাকে ফ্রেশ হয়ে কোর কমিউনিকেশন ল্যাবে যেতে হবে। আল্ট্রা লুনার স্পেস বাথরুমে গিয়ে নব ঘোরালাম। শীতল জলের ফোয়ারায় সব ক্লান্তি দূর হয়ে গেল। দৈনিক 2 লিটার করে জল বরাদ্দ থাকে স্নানের জন্য। এমনকি সেই জলও পুনর্পরিশোধিত করে ব্যবহার করা হয়। পৃথিবীর মতো এখানে জলের বিলাসিতাটা নাই। যদিও চাঁদের শীতলতার কারণে চাঁদের মাটির নিচেও জল পাওয়া যাচ্ছে, তাও এখানকার মানুষেরা জল সংরক্ষণ বিষয়ে খুবই সচেতন। স্নান খাওয়া দাওয়া শেষ করে গেলাম কোর কমিউনিকেশন ল্যাবে। আমি চেয়ারে বসতেই স্বয়ংক্রিয় মনিটরের নীল আলো জ্বলে উঠল। তারপর একে একে প্রতিটা স্ক্রিনে রিজার্ভ অরবিটারের আলাদা আলাদা ছবি ফুটে উঠল। তারপর গ্যালাকটিক মোনো মডিউল রিসিভারটা অন করতেই শব্দ ভেসে এলো। হ্যালো হ্যালো ক্যাপ্টেন, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস সাইনা। ডক্টর ফ্লাকো, আজ সকালে KB201 গ্রহ থেকে ছুটে আসা সিগন্যালটা শুনেছিলেন? হ্যাঁ। ওই সুদূর থেকে ভেসে আসা তরঙ্গগুলো মহাকাশে ভাসমান এলোমেলো কসমিক ওয়েভ বা রেডিও অ্যাক্টিভ নিউট্রিনো প্রবাহ না। এমনকি ওই তরঙ্গগুলোর সঙ্গে মহাজাগরিক কোনো তরঙ্গেরই মিল নেই। কি বলছেন? হ্যাঁ ডক্টর, এই তরঙ্গ KB201 থেকে ধাক্কা খেয়েও আসেনি, বরং বলা বাহুল্য ওই গ্রহ থেকে এই তরঙ্গের উৎপত্তি। মানে আপনি বলতে চাইছেন ওই গ্রহ থেকেই এই তরঙ্গ পাঠানো হয়েছে? তার মানে আপনি কি ওই গ্রহে মানুষের মতো উন্নত জীবের অস্তিত্ব আছে বলে? হ্যাঁ ডক্টর। ইন্টারেস্টিং। তাহলে তো একবার মিশন KB201 করতেই হয়। হ্যাঁ ডক্টর, আমরা ইতিমধ্যেই স্পেস স্টেশনের খবর পাঠিয়ে দিয়েছি। NSS স্পেস অর্গানাইজেশন থেকে গ্রিন সিগন্যাল পেলেই স্পেস স্টেশনের ডিরেক্টর জেনারেল আমাদের জানাবেন এবং তারপরেই আমরা পদক্ষেপ নেব। কিন্তু তার আগে অর্কিয়ন স্পেস শাটলটা নিজের দক্ষতা প্রদর্শনের জন্য প্রস্তুত কিনা তা পরীক্ষা করে নেওয়া দরকার। সে না হয় করাই যাবে, সাথে পুরো বিষয়টা পরিকল্পনা করে নেওয়াও দরকার। আচ্ছা, এই মিশনে কে কে থাকবে তার লিস্টটা পাঠিয়ে দিও।
ওকে ডক্টর। গ্যালাকটিক মোনো মডিউল রিসিভারটা বন্ধ করে দিলাম। তারপর কোর কমিউনিকেশন ল্যাব থেকে বেরিয়ে লুনার বেসের একদম বাইরের দিকের একটা কক্ষে এলাম। আকাশের দিকে তাকাতেই চোখে পড়ল সবুজ রঙা বিন্দুটার দিকে। টিমটিম করে জ্বলছে, যেন হাজারো রহস্যকে লুকিয়ে রেখেছে নিজের সবুজ পর্দার আড়ালে। কি মনে হতে একবার টেলিস্কোপটায় চোখ রেখে দেখলাম, না, গ্রহটা পুরোপুরি সবুজ না, সবুজের মাঝে মাঝে কেমন একটা বাদামি ছিটে ছিটে দাগ আছে। এটা যে আমাদের প্রথম প্ল্যানেট মিশন তা নয়, এর আগেও আমরা অনেকগুলো প্ল্যানেট মিশন করেছি, কিন্তু কোনোটাতেই মানুষের মতো উন্নত জীবের অস্তিত্ব খুঁজে পাইনি। তবে প্রাণের অস্তিত্ব যে পাইনি তা বলবো না, কারণ এর আগেও একটা গ্রহে এককোষী সামুদ্রিক জীবের অস্তিত্ব মিলেছিল। প্রোক্যারিওটিক কোষ এছাড়াও কিছু সামুদ্রিক শ্যাওলা সেখানে পেয়েছিলাম। ভবিষ্যতে ওখানে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা চলছে। আর একবার একটা গ্রহে রোভার মিশন করে হট ডালিউড স্যুপের সন্ধান পাই, যদিও পরীক্ষা করে বোঝা গেছে ওই গ্রহে এখনও প্রাণের সঞ্চার করতে কয়েক লক্ষ বছর বাকি। তবে এই গ্রহে যদি সত্যিই উন্নত প্রাণের সন্ধান পাওয়া যায়, তাহলে এটা সত্যিই যুগান্তকারী আবিষ্কার হবে। দিন 15 কেটে গেল। আর্কিয়ন স্পেস স্যাটেলের প্রায় পুরোপুরি পর্যবেক্ষণ সম্পূর্ণ। দীর্ঘ যাত্রার জন্য সমস্ত প্রয়োজনীয় উপকরণ মজুত করা হয়েছে। ওই গ্রহে যে কী রহস্য লুকিয়ে আছে তা ভেবে তীক্ষ্ণ উত্তেজনায় ঘুমটা ভালো হয়নি। রাতের ঘুম বললাম না এই কারণেই, চাঁদের মাটিতে পৃথিবীর মতো সময় মেনে দিনরাত্রি হয় না। যেহেতু চাঁদের নিজের অক্ষের ওপর এক পাক প্রদক্ষিণ করতে সময় লাগে পৃথিবীর সময় অনুযায়ী 28 দিন, তাই চাঁদে একটানা 2 সপ্তাহ দিন আর একটানা 2 সপ্তাহ রাত্রি। খাবার টেবিলে বসে অমলেটের এক অংশ খাওয়ার পর ব্রেডটা হাতে তুলে নিয়েছি, এমন সময় হঠাৎ অ্যালার্মটা বেজে উঠল। অ্যালার্মের আওয়াজে চমকে যাওয়ায় ব্রেডটা হাত থেকে পড়ে গেল। অ্যালার্মটা 3 বার বেজে বন্ধ হয়ে গেল। এর অর্থ কোর কমিউনিকেশন ল্যাবে রিজার্ভ অরবিটার থেকে কোনো সংকেত পাঠানো হয়েছে এবং কোর কমিউনিকেশন ল্যাবে যেতে অনুরোধ করা হচ্ছে। বাকি অমলেটের অংশটুকু গোগ্রাসে গিলে নিয়ে ল্যাবের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে যেতেই প্রথমেই চোখ পড়ল ডক্টর হেলারের দিকে। তিনিও কোর কমিউনিকেশন ল্যাবে এসে উপস্থিত হয়েছেন। দেখলাম ডক্টর হেলার আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। কি ডক্টর, এত অবাক হয়ে কি পর্যবেক্ষণ করছেন? বলি, আমার মধ্যে আবার এলিয়েন টেলিয়েন খুঁজে পেলেন নাকি? দেখলাম ইশারায় পিছনের দিকে দেখতে বলছে। পিছনের দিকে তাকাতেই দেখলাম ক্যাপ্টেন সোফিয়া ইতিমধ্যেই এসে দাঁড়িয়েছেন। উনি আমাদের এনএসএসের অন্যতম অভিজ্ঞ স্পেসক্রাফট পাইলট। এর আগেও ওনার সঙ্গে একাধিক প্ল্যানেট মিশন করেছি। ওনার অসামান্য পারদর্শিতার জন্য অনেক অসম্ভবও সম্ভব হয়েছে। ক্যাপ্টেন সোফিয়া একবার আমাদের দিকে তাকিয়ে সুপ্রভাত জানালেন, যদিও মহাকাশে গুড মর্নিং বলাটা প্রচলিত রসিকতা মাত্র। গুড মর্নিং গাইজ। গুড মর্নিং ক্যাপ্টেন। ইয়েস, ভেরি গুড মর্নিং। ফাইনালি 11 বছরের ইচ্ছা পূরণ হতে চলেছে। 11 বছর কেন? 11 বছর আগেও একবার ওই গ্রহে যাওয়ার পরিকল্পনা হয়েছিল, কিন্তু তখন এনএসএসের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল ব্রক ওই গ্রহটিকে কপার ও বেরিয়ামের আকরিক দিয়ে তৈরি গ্রহাণু বলে গণ্য করেন। আমাদের মিশন ক্যান্সেল করেন। ওনার কথা অনুসারে ওই গ্রহে মিশন করাটা নাকি বোকামি, কারণ ওই গ্রহে জীব তো কি, জীবন সৃষ্টির পরিবেশ পর্যন্ত নাকি তৈরি হয়নি। তার মানে আপনি 11 বছর থেকে চাঁদে আছেন? না, 14 বছর আগে থেকে। আর এই গত 3 বছরে 6টার বেশি প্ল্যানেট মিশন করেছেন উনি। আমি নিজে 4টে মিশনে ওনার সঙ্গে কাজ করেছি। এটা নিয়ে 5 নম্বর। একটা সিগন্যালের পরে সব স্বয়ংক্রিয় মনিটরগুলিতে সবুজ আলো ফুটে উঠল এবং তাতে লেখা নির্দেশ অনুযায়ী হলোগ্রাম প্রজেক্টরটা স্টার্ট করা হলো।
তারপর একে একে তুলনামূলক সব আলোগুলি বন্ধ হয়ে গেল। টিমটিমে আলো হাঁদারির মধ্যে ভাসমান অবস্থায় ফুটে উঠল কেবি 201-এর উজ্জ্বল বর্ণময় ত্রিমাত্রিক চিত্র। ঠিক তার পাশেই রিজার্ড অরবিটারের কন্ট্রোল রুমের এক অংশের ছবি ফুটে উঠল, যেখানে সায়না এবং ইথান উপস্থিত। তারপর ভেসে এলো সায়নার কণ্ঠস্বর। স্বাগত সবাইকে। আমরা এনএসএস এর বর্তমান ডিরেক্টর জেনারেল স্যার অ্যালান এডউইনের অনুমতি পেয়েছি কেবি 201-এ মিশন করার জন্য। আপনারা অবশ্যই সতর্কতা বজায় রেখে এই গ্রহের উদ্দেশ্যে যাত্রা করবেন। ডক্টর ফ্লাকো, আপনি এবং আপনার টিম কালই আর্কিয়ন স্পেস শাটল নিয়ে রওনা হবেন। আপনার সঙ্গে থাকবেন ডক্টর হেলার, ক্যাপ্টেন সোফিয়া এবং ডক্টর রমন। তারপর ওই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কেবি 201-এর ত্রিমাত্রিক চিত্রে ঘূর্ণন এবং বিভিন্ন গতি প্রকৃতি ফুটে উঠল। এই গ্রহটি রহস্যময় ঠিকই, কিন্তু ওভিআরএস ডিটেক্টরের মাধ্যমে জানা তথ্য অনুযায়ী এই গ্রহে পৃথিবীর মতো পরিবেশ থাকার চূড়ান্ত সম্ভাবনা আছে। আরও নানান তথ্য দিলেন ক্যাপ্টেন সায়না কেবি 201 সম্পর্কে। প্রায় 20 মিনিট পর ল্যাবের সব আলো জ্বলে উঠল। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যে যার রুমে গেল। আজ ঘুমের প্রয়োজন আছে। কাল 10টার সময় আর্কিয়ন স্পেস শাটল যাত্রা শুরু করবে। আজ না ঘুমাতে পারলে কাল নানা সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু কেন জানি না ঘুমটা আসছে না। বিছানার একটা কোণে বসে ঘড়ির টিকটিক শব্দ শুনছি, আর মাঝে মাঝেই আলো জ্বালিয়ে ঘড়িটা দেখছি। পৃথিবীর সময় অনুসারে রাত 11:45 বাজছে। যদিও চাঁদে এখনো দিন, এখনো 120 ঘন্টা বাকি চাঁদে রাত হতে। আলোটা বন্ধ করে ঘুমাতে চেষ্টা করলাম। জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু বেশ সময় মতোই ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই দেখতে পেলাম চাঁদের উজ্জ্বল মাটির কোলে ভেসে থাকা অন্ধকার মহাকাশ এবং মহাকাশে ভেসে থাকা অসংখ্য সদস্যদের, যারা যুগ যুগ ধরে সৃষ্টির নিয়ম মেনে ভবিষ্যৎ রচনা করে চলেছে। ডক্টর ফ্লাকো, আপনি কি রেডি? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ওকে, আপনি আসুন, আমরা ওয়েট করছি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে লুনার বেস থেকে বেরিয়ে আর্কিয়ন স্পেস শাটলের কাছে গেলাম। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে প্রবেশ করে দেখলাম সবাই আগে থেকেই এসে গেছে। আমি নিজের কেবিনে গিয়ে ব্যাগপত্র রেখে কন্ট্রোল কেবিনে এলাম। কিছুক্ষণের মধ্যেই রিজার্ড অরবিটার থেকে সিগন্যাল আসতেই আর্কিয়ন স্পেস শাটলটি চাঁদের আকাশে ডানা মেলে দিল। ওভিআরএস ডিটেক্টরের মাধ্যমে পাওয়া তথ্য অনুসারে এখনকার টেকনোলজিতে সৌরজগৎ ছাড়িয়ে ওই গ্রহে যেতে সময় লাগবে প্রায় 10 দিন। এর আগেও পৌঁছানো যেত আলোর কাছাকাছি বেগসম্পন্ন স্পেসক্রাফটে করে গেলে, কিন্তু ওই গতির ফলে যে কম্পন সৃষ্টি হবে তা মানুষ সহ্য করতে পারবে না। তাই ওই মহাকাশযান শুধুমাত্র রোভার মিশনের জন্যই ব্যবহার করা হয়। এখনকার মহাকাশযানগুলি প্রাচীন মহাকাশযানের তুলনায় অধিক পারদর্শী এবং কম ওজন সম্পন্ন, কারণ সুবিশাল রকেট ফুয়েলের পরিবর্তে চাঁদের মাটির 10,000 মিটার গভীরতায় পাওয়া অ্যামাটার নামক এলিমেন্টের সেফ নিউক্লিয়ার চেন রিয়াকশনকেই স্পেসক্রাফটের এনার্জি সোর্স হিসাবে ব্যবহার করা হয়। চাঁদের বায়ুমণ্ডল ছাড়িয়ে অনেকটা আগেই বেরিয়ে এসেছি। এখান থেকে চাঁদটা একটা সাদা পিংপং বলের মতো দেখাচ্ছে, আর পৃথিবীটা একটা নীল ছোট কাঁচের মার্বেলের মতো দেখাচ্ছে। আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি অন্তহীন স্থির অন্ধকারে ভেসে থাকা ক্ষুদ্র সবুজ বিন্দুটার দিকে। ধীরে ধীরে 3টে দিন কেটে গেল। আর্কিয়ন স্পেস শাটল আজ সৌরজগতের
শেষ সীমারেখা তথা সেকেন্ড অ্যাস্টেরয়েড বেল্ট পার করল। এই স্থানটি গভীর অন্ধকারে নিমজ্জিত। সূর্যের খুব কম আলো এখান পর্যন্ত এসে পৌঁছায়। এই দৃশ্য থেকে চোখ সরানো যায় না। আর একবার স্পেসশিপের বাইরের জগৎটাকে দেখে কাজে মন দিলাম। আরও কয়েকটা দিন কেটে গেল। আজ সৌরবিশ্ব হাতঘড়িতে 10টা বাজলেই 5 দিনের যাত্রা সম্পন্ন করবে আর্কিয়ন স্পেস শাটল। ভিমেগা 700 জগতের ব্যাস 20 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সৌরজগতের থেকে অনেকটাই ছোট, কিন্তু KB201 আমাদের পৃথিবী থেকে অনেকটাই বড়। ক্যাপ্টেন, রিজার্ড অরবিটার থেকে সিগন্যাল পাঠানো হচ্ছে, কিন্তু স্পষ্ট আসছে না। সব এলোমেলো বিচ্ছিন্নভাবে আসছে। এটা শুনে ক্যাপ্টেন সোফিয়া ডক্টর হেলারের মনিটরের সামনে এলেন। ফ্রিকোয়েন্সি কেটে যাচ্ছে, হয়তো সিগন্যাল রিসিভারে কোনো গোলমাল দেখা দিয়েছে। এভাবে আরও 3টে দিন কেটে গেল। রিজার্ড অরবিটার থেকে সিগন্যাল ক্রমশ পাতলা হয়ে আসছে। দিন দিন যোগাযোগ ব্যবস্থার অবনতি ঘটছে। জানি না কি তথ্য পৌঁছাতে চাইছেন ওনারা। আমরা সব কক্ষপথ পার করে KB201-এর খুব কাছাকাছি চলে এসেছি, আর একদিনের মধ্যেই ওই গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করব। এটা ভেবেই ভালো লাগছে যে আমরা সফলতার এতটা কাছে এসে দাঁড়িয়ে। আবার সাথে সাথে একটা দুশ্চিন্তাও মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদের স্পেসশিপের সিগন্যাল রিসিভারটা ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। ডক্টর ফ্লাকো, একবার এখানে আসো। এই দেখো, মনিটরে সময়টা ভুল দেখাচ্ছে। শুধু মনিটরেই না, আমার হাতঘড়িতেও সময় ভুল দেখাচ্ছে। আমি নিজের হাতঘড়িটার দিকে তাকালাম। মুহূর্তে কপালে একটা ভাঁজ সৃষ্টি হলো। এটা কি করে সম্ভব? প্রতিটা ঘড়িতে 5 মিনিট আগে যেই সময় দেখেছিলাম এখনও সেই সময় দেখাচ্ছে। তবে কি তখন আমরা ভুল দেখেছিলাম? না তো, তা তো না। ডক্টর হেলারও তো একই কথা বলছেন। তার মানে সৌরবিশ্ব ঘড়ি কি থেমে গেছে? শুধু আমার না, সবার ঘড়িতে। গাইজ, হেল্প মি টু কন্ট্রোল দিস স্পেসশিপ। এই কথা শুনে আমরা ছুটে গেলাম। সামনে 10 কিলোমিটারের একটা অ্যাস্টেরয়েড বেল্ট আছে। অ্যাস্টেরয়েড বেল্টটা ওই গ্রহের কক্ষপথ বরাবর বিস্তৃত। অ্যাস্টেরয়েড বেল্টের সীমায় প্রবেশ করতেই স্পেসশিপের গতি কমিয়ে দেওয়া হলো। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলাম সময় খানিকটা পিছিয়ে গেছে। এটা কি করে সম্ভব? মুখমণ্ডল জুড়ে একটা ঘামের আস্তরণ ফুটে উঠল। ডক্টর হেলার বলল, হতে পারে এটা কোনো ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে হচ্ছে। আপাতত আর কোনো তথ্য বা যুক্তি না পাওয়ায় ওটাই মেনে নিতে হলো। কিন্তু অ্যাস্টেরয়েড বেল্ট পার করার পর এই যুক্তিটাও ভুল প্রমাণিত হলো। অ্যাস্টেরয়েড বেল্ট পার করার পরই দেখলাম পুরো 45 মিনিট সময় পিছিয়ে গেছে। তারপর যখন গতি বাড়ানো হলো তখন দেখলাম গতির অনুসারে দ্রুত হারে বিশ্ব সময়ের ডিজিটগুলোর পরিবর্তন হচ্ছে। সাথে সাথে ঘড়ির কাঁটাটাও প্রচণ্ড গতিতে বিপরীত দিকে ঘুরছে। এই স্পেসশিপের প্রতিটা ঘড়িতে সৌরবিশ্ব সময়ের অদ্ভুত এক পরিবর্তন ঘটছে। এমনটা আগে কখনো হয়নি। জানি না ঠিক কতটা সময় লাগলো ওই গ্রহে পৌঁছাতে। আমাদের পরিকল্পনার হিসাবে 16 ঘন্টা লাগার কথা ছিল, কিন্তু সময়ের হিসাব আমাদের কাছে নাই। কোনো একটা সময় পরে ওই গ্রহের বায়ুমণ্ডল পার করে আমরা ওই গ্রহের পৃষ্ঠতলে ল্যান্ড করলাম। আমি, ডক্টর হেলার আর ডক্টর রমন স্পেস স্যুট পরে স্পেসশিপ থেকে নেমে এলাম।
ক্যাপ্টেন সোফিয়া ওই গ্রহের সারফেস স্ক্যান করতে লাগলো। আশপাশটা একটু ঘুরে দেখার জন্য আমরা স্পেস ট্র্যাক্টর নিয়ে বেরিয়ে পড়লাম। এই গ্রহ সম্পর্কে আমাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। পৃথিবীর মতো জলের অস্তিত্ব আছে ঠিকই, কিন্তু তার সাথে এই গ্রহের অ্যাটমসফিয়ারে এক ধরনের আলট্রা গ্রিন রে বিদ্যমান, যার প্রভাবে এই গ্রহে কোনো উদ্ভিদ সৃষ্টি হতে পারছে না। ফলে এই গ্রহে প্রাণের সৃষ্টিও সম্ভব না। দিনের শেষে এক্সপ্লোরেশন শেষ হওয়ার পর আমরা স্পেসশিপে ফিরে এলাম ওই গ্রহের খানিকটা মাটি ও জলের নমুনা সংগ্রহ করে। এই গ্রহের মাটিতে কপারের ভাগ অনেকটাই বেশি। জলের মধ্যেও হাইড্রোজেন ও অক্সিজেন ছাড়াও একটা অন্য ধরনের পার্টিকেলস আছে। আমরা নমুনাগুলি সংরক্ষিত জায়গায় রেখে দিলাম। এই গ্রহে এখন আলট্রা গ্রিন রের প্রভাবে প্রাণ সৃষ্টি না হলেও আলট্রা গ্রিন রে সরে গেলে 100 বছরের মধ্যেই এখানে প্রাণের আবির্ভাব ঘটবে। একদিনের শেষে আমরা আবার চাঁদের উদ্দেশ্যে রওনা হলাম। চাঁদে একটা সিগন্যাল পাঠাতে চেষ্টা করা হলো, কিন্তু কোনো কারণে সিগন্যালটা গেল না। তারপর এই গ্রহের বায়ুমণ্ডলের ঘর্ষণের ফলে অ্যান্টেনা থেকে সিগন্যালটা ছিটকে বেরিয়ে গেল। আবার ঘড়ির দিকে তাকাতেই দেখলাম প্রচণ্ড গতিতে কাঁটাগুলো সামনের দিকে ঘুরছে। একই গতিতে ডিজিটগুলোরও পরিবর্তন হচ্ছে। যখন ওই গ্রহের বায়ুমণ্ডল পার করে অ্যাস্টেরয়েড বেল্ট পার করেছি, তখন ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখলাম সৌর বিশ্ব ঘড়ি আবার কাজ করছে, কিন্তু আবার সেই দিনের ডেট ও টাইম দেখাচ্ছে যেদিন আমরা ওই গ্রহে যাওয়ার জন্য অ্যাস্টেরয়েড বেল্টের কাছাকাছি এসেছিলাম। কয়েকদিনের মধ্যেই আমরা ভিমেগা জগৎ থেকে বেরিয়ে এলাম। তারপর সেই সংরক্ষিত নমুনাগুলো বিশ্লেষণ করেই বুঝলাম এখন ওই গ্রহে জল ও মাটি স্বাভাবিক হয়ে গেছে এবং সেই জলে এখন এককোষী জীব ও শ্যাওলাও সৃষ্টি হয়েছে। কিন্তু এত দ্রুত ওই গ্রহে জীবের সৃষ্টি কি করে সম্ভব? এই সব ভাবছি, হঠাৎ একটা সিগন্যাল এলো চাঁদ থেকে। তার মানে সিগন্যাল রিসিভারটাও ঠিক হয়ে গেছে। তারপর মনো মডিউল রিসিভারটা অন করতেই শব্দ ভেসে এলো। হ্যালো ক্যাপ্টেন, হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আপনি? আমি ক্যাপ্টেন আভা, 4 বছর হলো জয়েন করেছি। এনএসএস গত 10 বছর থেকে আপনাদের যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছে। এই প্রথম আমরা যোগাযোগ করতে পারলাম। 10 বছর? হ্যাঁ ক্যাপ্টেন, আপনারা 10 বছর আগে KB201 এর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আচ্ছা, আপনি এটা বলুন তো, এই গ্রহ থেকে কি 10 বছরের মধ্যে আর কোনো সিগন্যাল পেয়েছেন? না, সেই 10 বছর আগেই আপনারা সিগন্যাল পেয়েছিলেন। তারপর ওই গ্রহ থেকে আমাদের পাঠানো সিগন্যালের ফ্রিকোয়েন্সি পরীক্ষা করতেই পুরোটা পরিষ্কার হয়ে গেল। ঠিক যেই সিগন্যালটা চাঁদে বসে আমরা রিসিভ করেছিলাম, হুবহু একই সিগন্যাল। অর্থাৎ অতীতে আমাদেরই পাঠানো সিগন্যালে আমরাই সময়চক্র পার করে এসেছি। আমরা হয়তো এই গ্রহে মানুষের মতো উন্নত জীব পাইনি, কিন্তু আমরাই প্রথম সময় যাত্রা করলাম। হয়তো ওই গ্রহের কাটানো একটা দিন, চাঁদের 10টা বছর, এগুলো আর ফিরে পাবো না, কারণ সময়কে ফিরে পাওয়া গেলেও আর পরিবর্তন করা যায় না। এতক্ষণ আপনারা শুনছিলেন ছোট গল্প যদি ফিরে চাই। আজ গল্পে ডক্টর ফ্লাকোর ভূমিকায় ছিল সত্যব্রত, ডক্টর হেলারের ভূমিকায় ছিলেন দিগন্ত, ক্যাপ্টেন সোফিয়ার ভূমিকায় ছিলেন অনুশ্রী,
ক্যাপ্টেন আভার ভূমিকায় মৌমিতা আর ক্যাপ্টেন সায়নার ভূমিকায় আমি সহেলিকা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ওয়েবস অব মিস্ট্রির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। স্টে সেফ, স্টে হ্যাপি।